আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটি ল্যাব বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব সিভি লেখা বিষয়টা। গত ক্লাসে আপনাদের সাথে আমি বলেছিলাম যে আজকে আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে সিভি বানিয়ে দেখানো হবে। তো আজকে ইনশাল্লাহ আমরা সেটাই করতে যাচ্ছি। তো সিভি বানানোর ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে আগেই বলে রাখি যে সিভি বানানোর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, অবশ্যই আমাদের পেজটা যেন A4 সাইজের হয়। আমরা যখন পেজ লেআউটের অপশনে যখন আসবো তখন আপনাদেরকে পেজগুলোর ব্যাপারে আরেকটু ডিটেলস জানিয়ে দেব। তবে এখন শুধু অল্প একটু জানিয়ে দিচ্ছি যে পেজ লেআউটে আমাদের এখানে যে সাইজ নামে একটা অপশন আছে, তো এই সাইজকে যদি আমরা ক্লিক করি তো আমার এখানে মাত্র দুটো এসেছে। আপনাদের সফটওয়্যারে আরো অনেকগুলো লম্বা একটা লিস্ট আসতে পারে। এখানে মোর পেজের সাইজ আছে, তো আমি এখানে ক্লিক করলে আরো অনেক চলে আসবে। তো আপাতত আপনাদের অত কিছু আমি দেখাতে যাচ্ছি না, শুধু এটুকু জেনে রাখুন যে সিভি লেখার জন্য ম্যাক্সিমাম অর্থাৎ অধিকাংশ সময় গ্রহণযোগ্য যে সাইজটা নেওয়া হয় সেটা হচ্ছে A4 সাইজ। ঠিক আছে, তো আমরা অবশ্যই A4 সাইজেই আমাদের পেজটাকে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের পেজের প্রথমে যে হেডিংটা থাকবে এখানে, তো হেডিং ব্যতীত আর যত লেখা থাকবে আর যত টেক্সট থাকবে সমস্ত টেক্সট আমরা চেষ্টা করব আমাদের ফন্ট যে সাইজটা আছে এটা 12 অথবা 13, এর বেশি না। আচ্ছা, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 পরে 14 আছে, কিন্তু আমি তো বললাম 12 অথবা 13, তাহলে 13 কিভাবে আসবে? তো যেখানে 12 আসছে সেখানেই আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এই টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি আরেকবার দেখাচ্ছি। যদি আমরা 12কে ক্লিক করি তাহলে এখানে 12 আসার পরে এখানে যদি যে সাদা যে অংশটার উপর 12 লেখা এসেছে, তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে এটা যে এখন আমি চাইলে এখানে আমার মন মতো কোনো একটা অঙ্ক বসাতে পারি। তো আমি যদি এখানে কিবোর্ড থেকে 13 লিখে এন্টার প্রেস করি তো এখানে 13 হয়ে যাবে। খুব সহজ, কঠিন কিছুই না। তো আমি 12তে রেখেই লিখছি। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে আমাদের যে ফন্টের যে স্টাইলটা, অর্থাৎ এখানে ক্যালিব্রি দেয়া আছে, আপনি চাইলে ক্যালিব্রি রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেটার হয় যদি আমরা এরিয়াল ফন্টে লিখি। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে এটাকেই প্রিফার করি সিভি লেখার জন্য। তো মোটামুটি এই দুটো বিষয় খুব বেসিক সিভি লেখার বিষয়, খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখা দরকার। এক নম্বর হচ্ছে যে অবশ্যই আমার সিভিটা A4 সাইজেই হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে ফন্টের সাইজ যেটা এটা অবশ্যই 12-13 এর ভিতরে রাখা উত্তম। আর তৃতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে ফন্টের স্টাইল। ফন্টের স্টাইল কখনো যেন কেমন না হয়, আচ্ছা যেমনটা হওয়া মোটেই উচিত না। আমি একটু লিখে শুরু করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে লিখলাম রিজিউমি অফ আব্দুল্লাহ। এখন ফন্টের স্টাইলটা যদি এই জাতীয় হতো তাহলে এটা মোটেই সিভির জন্য দৃষ্টিনন্দন নয়। আর এই জাতীয় ফন্ট দিয়ে লিখলে সিভি গ্রান্টেড না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জন্য আমরা সিভি লেখার সময় অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখবো। তো এই জাতীয় ফন্টগুলো আমরা পারতপক্ষে ব্যবহার করব না, যেমন এই যে একটা, এটা একটা, তো এগুলো খুব অড, সিভির জন্য এগুলো একেবারেই বেমানান। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় এরিয়াল ফন্ট, ক্যালিব্রি অথবা টাইমস নিউ রোমান রাখতে পারি। তো আমি ব্যক্তিগতভাবে এটাই ব্যবহার করি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে রিজিউমি অফ আব্দুল্লাহ, এইটা আমি চাচ্ছি যে এটা মাঝে চলে আসুক। তো এই লেখাটুকুকে যদি আমি ঠিক এই মাঝ বরাবর আনতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখে নিন। সেটা হচ্ছে আমরা যে এই প্যারাগ্রাফ অপশনে এখানে সেন্টার নামে যে অপশনটা ছিল, যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমার লেখাটা মাঝখানে চলে আসবে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে রিজিউমি অফ আব্দুল্লাহ লেখাটা 3টা ওয়ার্ড, তো 3টা ওয়ার্ডের দূরত্ব খুব বেশি হয়ে গিয়েছে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডের দূরত্ব বেশি হয়ে গিয়েছে। আর সেই সাথে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে রিজিউমি বানানটা ভুল হয়েছে।
রিজিউমি বানানটা যে ভুল হয়েছে, তো ভুল হওয়ার কারণে নিচে একটা লাল আন্ডারলাইন চলে এসেছে। তো আমি যদি এটার উপকারিতা নিতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, যতবারই আমি ইংরেজি কোনো ওয়ার্ড লিখবো আর সেই ওয়ার্ডটা যদি স্পেলিং ভুল হয় অর্থাৎ বানান ভুল হয়, তাহলে আমাকে এভাবে লাল একটা আন্ডারলাইন দিয়ে আমাকে দেখিয়ে দিবে, নোটিফাই করবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাল যে ওয়ার্ডটার উপর ওয়ার্ডটা নিচে লেখা এসেছে, এই লাল রংটা এসেছে, তো সেখানে আমি একটা রাইট ক্লিক করব। জাস্ট যদি রাইট ক্লিক করি তাহলে আমাকে এখানে অনেকগুলো বানানের সাজেশনস দিবে, যে সাজেশনগুলোর মধ্যে আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে সিলেক্ট করে নেব। জাস্ট লেফট বাটন ক্লিক করে দেবো, তো বানানটা সঠিক হয়ে গেছে। এখন হচ্ছে যে বলছিলাম রিজুমি অফ আব্দুল্লাহ, তো ওয়ার্ডগুলো একটা থেকে আরেকটার দূরত্ব একটু বেশি, তো আমি দূরত্ব কমিয়ে নিতে চাচ্ছি। তো দূরত্ব কমানোর জন্য কি করা দরকার আশা করি আপনাদের মনে আছে, আমি সেটাই করে ফেলি। দুঃখিত, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, কারণ এখান থেকে আমি রিজিউমি লেখার পরে এন্টার প্রেস করে অফ দিয়েছি এবং অফ লেখার পরে এন্টার প্রেস করে আব্দুল্লাহ লিখেছি, যার কারণে ও তিনটাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসেবেই মানে মনে করছে। আসলে কি তাই? হ্যাঁ, আমরা একটু যাচাই করে দেখতে পারি। আমাদের মনে আছে কিভাবে যাচাই করতে পারি আমরা যে এটা আমাদের প্যারাগ্রাফ হিসেবে নিয়েছে নাকি জাস্ট টেক্সট লাইন হিসেবে নিয়েছে? এটা দেখার জন্য এই যে আমাদের পি একটা অপশন আছে, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে পি লেখাটা চলে এসেছে। এর মানে হচ্ছে এগুলোকে ও প্রত্যেকটাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসেবে মনে করে নিয়েছে। আচ্ছা, তাহলে আমাকে যদি এগুলোকে কাছাকাছি আনতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এটাকে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাবো যে আমার এগুলো সব কাছাকাছি চলে এসছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে এটা যেহেতু একটা হেডিং টাইপ, সো এটাকে আমার একটু বড় করে দেওয়া উচিত। বড় করতে হবে, এটা হচ্ছে আমার ইচ্ছা, এটার কোনো ধরা বাঁধা নিয়ম তেমন নেই। তবে একেবারে যেন এমন না হয়, আবার যেন মানে খুব বেশি যেন বড় না হয় যেটা আমাকে অড দেখাবে। তো আমি প্রয়োজন হচ্ছে একটু বড় করছি, 16, 14, আচ্ছা 16তেই রাখছি আমি। আর শেষেতে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে মাঝখানে থাকবে, মাঝখানে থাকার কারণে এটা হচ্ছে হাইলাইট হবে। এরপরে যে লেখাগুলো লিখবো সেগুলো আমি সবগুলোকেই লেফট অ্যালাইনে রাখবো। তো লেফট অ্যালাইনে রাখার জন্য আমাকে এই যে লেফট অ্যালাইনটা আবার ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে লেফট অ্যালাইনে আসার পরে সিভির প্রথমে আমরা আমাদের মেইলিং অ্যাড্রেসটা দিয়ে রাখবো। আচ্ছা, সবগুলো বোল্ড হয়ে আছে যার কারণে লেখা বোল্ড হয়ে চলে আসছে। তো আমি একটা হচ্ছে যে এটাকে আনবোল্ড করে দিই এবং সেই সাথে এটার ফন্ট সাইজ 12 করে দিই। ঠিক আছে, মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে যে আমি কোথায় থাকি, আমার আমার সাথে যোগাযোগ করার যে ঠিকানা সেটা। তো প্রথম হচ্ছে যে সিও কেয়ার অফ, আচ্ছা কেয়ার অফ হচ্ছে জাহাঙ্গীর আলম লিখলাম। আচ্ছা, কেয়ার অফের বিষয়টা হচ্ছে যে কেয়ার অফ এমন একজনের নাম দিতে হবে যার নাম আমাদের এলাকায় বা পাড়া প্রতিবেশী খুব ভালোভাবে জানে। বিষয়টা একটু উদাহরণ দিলে বুঝে যেতে পারেন। সেটা হলো যে একটা সময় ছিল, এখন যদিও বিষয়টাকে তেমন একটা দেখা যায় না, সেটা হচ্ছে যে বাড়িতে এসে এসে পিয়নরা, ডাক পিয়ন, তারা চিঠি দিয়ে যেত। তো তারা কোন একটা লোকের ঠিকানা খোঁজার জন্য, তো সিও তে যার নামটা থাকতো অর্থাৎ কেয়ার অফে প্রযত্নে যার নাম থাকতো তার নাম ধরে এলাকায় খুঁজতো যে এই লোকের বাড়ি কোথায়। তো তারপরে ঠিকানা অনুযায়ী সে চিঠি দিয়ে দিত। তো ওটাই লিখছি যে কেয়ার অফ। এরপরে হচ্ছে যে ভিলেজ। আচ্ছা, ভিলেজ পুরোটা না লিখে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ভিলেজ। আপনি চাইলে পুরোটাই লিখতে পারেন, আমরা পুরোটাই লিখে দিই ভিলেজ। ভিলেজের নাম লিখতে হবে, ভিলেজ পাটুয়াপাড়া, এবং ভিলেজ অর্থাৎ গ্রামের পাশেই
আমাদের পোস্ট অফিসের অ্যাড্রেসটাও থাকা উচিত। তো আমি নিচে লিখছি পোস্ট অফিস আলমডাঙ্গা। এরপর হচ্ছে পিএস, দ্যাটস মিন পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন কাহারোল। সরি, পুলিশ স্টেশন ফুলবাড়ি, ডিস্ট্রিক্ট দিনাজপুর। হ্যাঁ, আমাদের মেলিং অ্যাড্রেসে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারটাও থাকা দরকার। তো মোবাইল নাম্বার আপনাদের যেটা আছে সেটা দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন যে সেই মোবাইল নাম্বারটাই দেওয়া উচিত যেটা আপনার অধিকাংশ সময় খোলা থাকে, অর্থাৎ সবসময় আপনার কাছে থাকে। এমন যেন না হয় যে অফিস থেকে আমাকে ফোন করলো আর আমি তাদের কল অ্যাটেন্ড করতে পারলাম না, এমনটা যেন না হয়। এরপরে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস থাকা জরুরি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা যেন খুব শালীন হয়, এমন যেন না হয় যে natboltu@faizlami@gmail.com, এমন যেন না হয়। অবশ্যই শালীন হতে হবে। নিজের নাম, ম্যাক্সিমাম সময় এমনই হয় যে আমার নামের ইমেল অ্যাড্রেস অলরেডি কেউ না কেউ ওটাকে ব্যবহার করছে এই নামটা, তো সেই ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস ওটা নিবে না। এই জন্য নিজের নাম এবং নামের পরে কিছু নাম্বার দিয়ে জিমেলের অ্যাড্রেসটা লেখাটা, মানে অ্যাড্রেস তৈরি করাটা খুব বেটার। তো এই হচ্ছে মোটামুটি আমার মেলিং অ্যাড্রেস, যেটা শুরুতেই থাকতে হয়। তো আমি এখানে মেইলিং অ্যাড্রেস যে কথাটা আছে এটাকে আমি একটু স্টাইলাইজ করতে যাচ্ছি। স্টাইলাইজের ভিতরে এটাকে আমি বোল্ড করে একটু ইটালিক করে দিচ্ছি, আর সেই সাথে একে একটা আন্ডারলাইনও দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আন্ডারলাইন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এটিকে এইখানে কিছু স্টাইলাইজ করব। সেটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, এই লেখাটাকে এক নাম্বার হচ্ছে কি আমি অবশ্যই বোল্ড করব। দ্বিতীয় হচ্ছে এরকে আমি একটা, অর্থাৎ এই বরাবর একটা কালার শেড দেব। তো কালার শেডটা দেওয়ার জন্য আমি এর শরণাপন্ন হচ্ছি। এটা ভালো দেখায়। আচ্ছা, এটাই থাক। এইটা যদি আমি দেই তাহলে আমাকে একটু সাবধানতা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যদি আমি এই অবস্থায় রেখে আমার এই সিভিটার প্রিন্ট আউট করি, অর্থাৎ প্রিন্টারের মাধ্যমে যদি প্রিন্ট আউট করি তাহলে ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত সবাই যেটা করে সেটা হচ্ছে একটা কপি প্রিন্টারের মাধ্যমে বের করে, এরপরে যে সেই এক কপিকে ফটোকপি করে। তো ফটোকপি যখন আমি করতে যাব প্রথমে প্রিন্ট আউট এটা করব, ওকে, বাট ফটোকপি যখন করতে যাবো এই প্রিন্ট আউটের, তখন ধীরে ধীরে আমার এই জায়গার লেখাটা অনেক অস্পষ্ট হয়ে যাবে। সো এই জন্য বেটার হয় যদি এইটাই রাখা হয়। ওকে, তো আমি এটাই রাখছি।
আচ্ছা, সেই সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অপশনটা থেকে আমার এটাকে একটু দূরে হওয়া উচিত। তো আমি এইখানে ক্লিক করে জাস্ট আমি একটা স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিই। তো প্যারাগ্রাফ আলাদা হয়ে গেল, এতে করে বোঝা যাচ্ছে যে আসলে এটা হচ্ছে এটা থেকে এটা আলাদা। ওকে, এখন আমি আসি, আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের আশা করি খুব উপকার হবে। সেটা হচ্ছে, যেহেতু আমার এখন পরবর্তী যতগুলো সেকশন আসবে, আমার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স, একাডেমিক সার্টিফিকেশন এবং পার্সোনাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তো ব্লা ব্লা, এগুলো যতগুলো আসবে সবগুলো প্রায় এই ডিজাইনটাকেই অনুসরণ করে আসবে। তো আমি করছি কি, এটাকে একটা জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি, এবং কপি করে নিয়ে এন্টার প্রেস করে নিচে আসি। নিচে আসার পর জাস্ট এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়ে এখন হচ্ছে আমি এটাকে একটু এডিট করে দিই। কি এডিট করব? প্রথমে হচ্ছে আমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখব। একাডেমিক কোয়ালিফিকেশন, ওকে। আর আগের মতন এখানে একটু স্পেস অ্যাড করে দিই। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশন যদি আমি লিখতে যাই, তো অনেক অনেক কিছু বুঝে শুনে লিখতে হবে। সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনে, আচ্ছা আমি প্রথমে চিন্তা করে দেখি যে আমার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে, সবার কি কি থাকে। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, বিএসসি, এমএসসি, অনেক কিছু থাকে। তো আমি একাডেমিক কোয়ালিফিকেশন প্রথমে ওইটাকে রাখবো যেটা আমার সর্বশেষ অর্জন, অ্যাচিভমেন্ট। যেমন যদি এমন হয় যে আমি এমএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, তাহলে আমি এমএসসি টাকেই প্রথমে রাখবো, এরপরে বিএসসি, তারপরে অনার্স, এভাবে এভাবে সাজাবো। তো এতগুলো না দিয়ে আমি জাস্ট দুটো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ওকে। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে মনে করেন যে আব্দুল্লাহ, যার নামটা এখানে দেয়া আছে, ইনার হচ্ছে সর্বশেষ অ্যাচিভমেন্ট এটাই ছিল পড়ালেখার ব্যাপারে। তো ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটাই আমি প্রথমে রাখলাম। এরপরে আমি যে বিষয়গুলোকে দিব, সেই বিষয়গুলোকে আমি চাচ্ছি যে একটু বুলেটের আন্ডারে দিতে। আপনাদের অবশ্যই বুলেটের কথা মনে আছে, তো আমি বুলেট হিসেবে এটাকে আপাততই ব্যবহার করছি। প্রথম গ্রুপ কম্পিউটার। তো এটা হচ্ছে যে, যেমন আমাদের সর্বশেষ অ্যাচিভমেন্ট ছিল। তো আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমি যদি বুলেট থেকে বের হতে চাই তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে দুইবার এন্টার প্রেস করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনারা খেয়াল করেছেন যে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যা যা তথ্য, এই সব আমি কপি করে নিয়েছি, এই জন্য যে আমাকে যেন বারবার লিখতে না হয়। এখন আমি শুধু এটাকে এডিট করে দেবো। এর পরেরটা ছিল হচ্ছে আমাদের এসএসসি। এই হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন। আচ্ছা, এখানে আমি এই জায়গায় একটু আন্ডারলাইন দিয়ে দিই, বিষয়টাকে একটু সুন্দর দেখা যাবে। আর তারপরে হচ্ছে এটার পরে একটা প্যারাগ্রাফ স্পেস দিয়ে দিই, এটার পরে একটা প্যারাগ্রাফ স্পেস দিয়ে দিই, দিব। আচ্ছা ঠিক আছে, থাক, না দিলাম।
এরপরে একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে আমরা কোনটার পরে কি রাখবো, একটা বিষয় বুঝে নেন যে বর্তমানে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু বেসরকারি যতগুলো চাকরি আছে এসব ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দেখা হয় এক্সপেরিয়েন্স। তো আমি এইখানে প্রথমে এক্সপেরিয়েন্সটাই দিচ্ছি। অনেক সিভির অনেক ফরম্যাট আমি নেটে ঘেটেছি। তো নেটে ঘাটার পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একাডেমিক্স কোয়ালিফিকেশনের জায়গায় যদি আমি আমার এক্সপেরিয়েন্সটাকে রাখতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হতো। কিন্তু বাংলাদেশের অধিকাংশ সিভিতে প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশনটাই রাখা হয়। তো আমি যার জন্য এটাকে একাডেমিক কোয়ালিফিকেশনটাকে প্রথমে রাখলাম। এরপরে আমি আমার জব এক্সপেরিয়েন্সটা দিয়ে দিই, কারণ অধিকাংশ কোম্পানির কাছে বর্তমানে এমন যে তাদের কাছে শিক্ষাগত যোগ্যতা যেমন তেমন, কিন্তু জব এক্সপেরিয়েন্সটা খুব বেশি জরুরি। তো আমি এই জন্য এখানে আমাদের জব এক্সপেরিয়েন্সটা দিয়ে দিই। আচ্ছা, কপি করার বিষয়টা তো আপনারা শিখেছেন, তো আমি আর কপি করছি না, জাস্ট আচ্ছা। এমপ্লয়মেন্ট হিস্টোরিতে এক নম্বর হচ্ছে যে আব্দুল্লাহ ভাই একটা জব করেছিল, সে জবটা হচ্ছে যে আচ্ছা, আমাদের লেখাগুলো সব বোল্ড হয়ে আছে, তো আমি জাস্ট বোল্ডটাকে আউট করে দিই। বোল্ডটাকে কিবোর্ডের শর্টকাট কি চেপে কিভাবে করতে হয়, কন্ট্রোল চেপে রেখে জাস্ট বি প্রেস করলেই বোল্ড অপশনটা চলে যাবে। তো এখন আমি দুঃখিত, এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে অটো বুলেটস নিয়ে নিচ্ছে। যদি আপনাদের এমন কখনো সমস্যা হয় যে আপনারা একটা লিখছেন কিন্তু লেখাটাকে ও অটো একটা ফরম্যাটে নিয়ে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো এই যে পাশে বিদ্যুতের মতন একটা চিহ্ন আসছে, এই চিহ্নের এখানে একটা অ্যারো সাইন আছে। তো এই অ্যারো সাইনে ক্লিক করিনি, দেখতে পাচ্ছেন যে অটো কারেক্ট অপশন এসছে। তো আমি জাস্ট অটো কারেক্ট অপশনটাকে স্টপ অটোমেটিক্যালি ক্রিয়েটিং নাম্বারড লিস্ট, এটাকে আমি বন্ধ করে দিই। বন্ধ করে দিলে বাস আমার আগের মতন হয়ে যাবে। আমি যদি চাই এটাকে চালু করতে, তারপর এখান থেকে এটাকে আনচেক করে দিলে চালু হয়ে যাবে। তো আমি চাচ্ছি না চালু হোক, এটা অড হচ্ছে, তো আমি এভাবেই রাখছি। তো চাকরির বিষয়গুলো অর্থাৎ এমপ্লয়মেন্ট হিস্টরিতে অনেকগুলো আপনি যা যা চাকরি করেছেন, যেই সময় পর্যন্ত চাকরি করেছেন, যেই পদে ছিলেন, ঠিক ডিটেলস হিস্টোরি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি অনেকগুলো দিচ্ছি না, আমি একটা দিচ্ছি। আচ্ছা, তো এমপ্লয়মেন্ট হিস্টোরি হচ্ছে আমি এটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমি একটু এটাকে স্টাইলাইজ করি, সেটা হচ্ছে যে আমার এই অপশনটুকুকে আমি একটু আন্ডারলাইন করে দিই। সরি, সম্পূর্ণ অপশনটাই আন্ডারলাইন করে দিলাম। এরপরে হলো ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এইটুকু আমি একটু বোল্ড অ্যান্ড ইটালিক করে দিই আর আন্ডারলাইন করে দেবো। আচ্ছা, একটু আন্ডারলাইনও করা থাক। ওকে, এখানে কোনো ভুল নেই, জাস্ট দেখতে অড দেখাচ্ছে, এই জন্য আমি ইগনোর ওয়ান্স করে দিচ্ছি, অর্থাৎ ইগনোর করে দিচ্ছি। এখন এখানে কোম্পানির নাম, আপনার যে কোম্পানি সেই কোম্পানির নামটা দিবেন, লোকেশন অর্থাৎ কোম্পানিটা কোথায় ছিল সেটা, আর কোন ডিপার্টমেন্টে আপনি ছিলেন, এগুলো এখানে উল্লেখ করে দিবেন। আর এইখানে একটা বিষয় দেখুন যে আমি শুরুতে লিখে দিয়েছি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে ছিল এবং শেষে ট্রেনার হিসেবে ছিল। কবে থেকে কবে নাগাদ ছিল? সেপ্টেম্বর 10 2017 থেকে ফেব্রুয়ারি 27 2020। অর্থাৎ এই অল্প একটু বিষয়ের ভিতরে, অল্প একটু জায়গার ভিতরে, অল্প একটু কথার ভিতরে, টেক্সটের ভিতরে আমার সমস্ত কিছুই চলে এসছে। তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন। তো এইভাবে এমপ্লয়মেন্ট হিস্টোরি দিবেন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যাড স্পেস, স্পেস দিতে ভুলে গেছি। আচ্ছা, ওকে। এখন হলো যে
এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেওয়া শেষ। এখানে আপনি যদি চান আরো আরো যা আছে 1 2 3 4 5 যে কটা আপনার চাকরির হিস্ট্রি আছে সেগুলো সবই দিবেন। তারপরে আসি যে হচ্ছে যে আমার যদি কোনো বিশেষ কোয়ালিফিকেশন থাকে, যে স্পেশাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, তো সেটা আমি মনে করি এরপরে ওইটাকেই দিয়ে দেওয়া বেটার হয়। আমি সেটাই দিচ্ছি, স্পেশাল কোয়ালিফিকেশন। স্পেশাল কোয়ালিফিকেশন অনেকের অনেক কিছুই থাকে। একেবারে কমন একটা কোয়ালিফিকেশন হচ্ছে টাইপিং। এরপরে যদি আপনার আরো কোনো কোয়ালিফিকেশন থাকে তো সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এই গেল হচ্ছে আমাদের স্পেশাল কোয়ালিফিকেশন। এরপরে হচ্ছে যে আমরা নেক্সটে যে জিনিসটাকে আনবো, অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনে কি কি থাকা উচিত, চলুন আমরা সেটা একটু দেখে নিই। আচ্ছা, যদি আমি পুরো সিভিটাকে লিখতে চাই অনেক বেশি সময় লেগে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু খুব শর্টে আমি আপনাদেরকে বিষয়টাকে, তো আমি পার্সোনাল ইনফরমেশনটা এখানে লিখে দিয়েছি। এখন বিষয় হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশনে অবশ্যই নিজের নাম থাকতে হবে, ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ন, ন্যাশনালিটি, এনআইডি। এইটাকে অবশ্যই খুব গুরুত্বের সাথে দিতে হবে। যদি কারো এনআইডি না থাকে, ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন যদি কারো কাছে কোনো কারণে যদি না থাকে, তাহলে অবশ্যই তাকে বার্থ সার্টিফিকেটের যে একটা নাম্বার থাকে সেটা দিয়ে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন। এরপরে হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি, প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসে আমাদের যেগুলো দিতে হয়, ভিলেজ দিতে হয়, তারপর হচ্ছে পোস্ট অফিস, এগুলো দিতে হয়। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, এটা যদিও অবশ্য আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো প্রথমে তো একবার আমার মেলিং অ্যাড্রেস দিয়েই আসছি। তো এটা হচ্ছে মেলিং অ্যাড্রেস যদিও এখানে দেয়া, সো সেই ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যদি এমন হয় যে আপনার মেলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেখানে আপনার স্থানীয় ঠিকানা সেটা দিয়েছেন, কিন্তু আপনি অস্থায়ীভাবে থাকেন অন্য জায়গায়, অথবা আপনি অস্থায়ীভাবে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়েছেন কিন্তু আপনার স্থানীয় ঠিকানাটা দেওয়া হয়নি। তো এই সমস্যাগুলো যদি না থাকে আপনার, অর্থাৎ আপনার স্থানীয় এবং স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা একটাই, তাহলে আমি বলবো যে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসের কোনো প্রয়োজন নেই, আপনি না দিলেও চলবে। তো আমাদের মূল যে বিষয়গুলো সেগুলো মোটামুটি চলে এসছে। বাকি কয়েকটা বিষয় আছে, তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের চাকরির ব্যাপারে, যে হচ্ছে যে আমাদের ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। অর্থাৎ আমি যেমন চাচ্ছি যে আমি কেমন চাকরি খুঁজছি, তারপর হচ্ছে যে আমি ফুল টাইম না পার্ট টাইম জব করবো, তো এই বিষয়গুলো আমি এই বিষয়গুলোকে একটু লিখে নিচ্ছি। তো এরপরে যেটা দেখতে পাচ্ছিলাম যে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, তো এইখানে হচ্ছে লুকিং ফর, আমি মিড লেভেল জব চাচ্ছি, অ্যাভেলেবেল ফর ফুল টাইম, প্রেজেন্ট স্যালারি বর্তমানে 14,000, আমি যেখানে চাকরি করছি সেখানে আমি 14,000 পাচ্ছি, এক্সপেক্টেড অর্থাৎ আমি আশা করছি যে আমাকে 18,000 দেওয়া হবে। প্রিফার্ড জব ক্যাটাগরি, অর্থাৎ আমি কোন কোন ক্যাটাগরিতে জব করতে ইচ্ছুক, আইটি, টেলিকমিউনিকেশন, ডাটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন, আপনাদের রিলেটেড জব, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশনের সাথে, অর্থাৎ আপনাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনের সাথে রিলেটেড যে জবগুলো যায় তার প্রত্যেকটাকে আপনারা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে যে প্রিফার্ড ডিস্ট্রিক্ট, যদি আপনাদের প্রিফার্ড কোনো ডিস্ট্রিক্ট থাকে যে হ্যাঁ এই জেলাগুলোতে হলে আমাদের জন্য ভালো হয়, আর
সবচেয়ে বেটার হচ্ছে যে এনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এটাই দিয়ে দিলে, যদি কোনো সীমাবদ্ধতা না থাকে। তো এটা হচ্ছে বেটার যে এনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। তো আমি যেটা এখানে করেছি সেটা হচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ অ্যান্ড এনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এর মানে হচ্ছে যে এগুলো হচ্ছে আমার প্রিফার্ড, অর্থাৎ যদি এগুলোতে হয় তো ভালো, আর যদি না হয় তাহলে বাংলাদেশের যে কোনো এক জেলায় দিলেই হবে। প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ, অর্থাৎ আমি কোন জাতীয় কোন কোন অর্গানাইজেশনগুলোতে কাজ করতে ইচ্ছুক, তো সেটা এখানে উল্লেখ করা আছে। তো এইভাবে আপনারা আপনাদের রিজিউমি কমপ্লিট করবেন। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে রিজিউমি অর্থাৎ সিভি ম্যাক্সিমাম 2 পেজ, সিভি অবশ্যই 2 পেজে হওয়া ভালো। আর যদি আর একটু বাড়াতেই হয় তাহলে ম্যাক্সিমাম 3 পেজেস। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স অনেক বেশি, অর্থাৎ আপনি প্রায় 10-12টা কোম্পানিতে জব করেছেন, এবং আপনি একজন পিএইচডি হোল্ডার, অর্থাৎ আপনার একাডেমিক কোয়ালিফিকেশনও অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এখানে কিছু স্পেস বেশি লাগবে, এমপ্লয়মেন্ট হিস্টোরিতেও কিছু বেশি বেশি স্পেস লাগবে। তো এগুলো দেওয়ার পাশাপাশি আমরা অনেকে দিয়ে থাকি যে আমার হবি কি, তারপর হচ্ছে আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানি, এগুলো দেওয়া হয়ে থাকে। তো আপনারা ওগুলো দিতে পারেন। এবং সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে অবশ্যই খুব গুরুত্বের সাথে দিতে হবে সেটা হচ্ছে যে সিগনেচার। সিগনেচারটা দেওয়ার জন্য আমাকে ঠিক পেজের শেষ মাথায় এসে সিগনেচারটা দিতে হবে। তো এই বরাবর এসে একটু ডবল ক্লিক করবো, একটা ডবল ক্লিক করবো, তাহলে আমার কার্সরটা এখানে চলে আসবে এবং সেখানে আমি লিখবো তো এটা হচ্ছে যে আমার নাম, যদিও এটাকে আপাতত এইভাবে দিয়েছি। এটাকে আরেকটু সুন্দর করে দেওয়া যায়, এবং আরেকটু সুন্দর করে দেওয়ার জন্য আমাকে ইনসার্ট অপশনে যেতে হবে। তো আজকের মতন আমি এটুকুই দেখাচ্ছি। আজকের মতো সিভির বেসিক যে ধারণা সেটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদেরকে ইনসার্ট নিয়ে আলোচনা করব। ইনসার্টের ভিতরে আছে আমাদের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার কিভাবে অ্যাড করতে হয়, ক্লিপ আর্ট কিভাবে অ্যাড করতে হয়, শেপ, স্মার্ট চ্যাট এবং আরো অনেক প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার পরবর্তীতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।